সুপ্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ সম্মান দ্বিতীয় বর্ষের বাংলা কবিতা 2, কোর্স কোড 221205 এই বিষয়ের আজকে পঞ্চম লেকচারের শিরোনাম রবীন্দ্রনাথ ঠাকুর ও সোনার তরী কাব্য। আমি তোমাদের সঙ্গে সংযুক্ত হয়েছি ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর। প্রিয় শিক্ষার্থী, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সোনার তরী কাব্যগ্রন্থের একটি ছবি দেওয়া আছে। এটি নিয়ে আজকে আমাদের আলোচনা। কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই অমর কাব্যের কবি। এ কারণে কবির ব্যক্তিজীবন, তার সাহিত্যিক জীবন, পাশাপাশি সোনার তরী কাব্য, এই দুটি বিষয় নিয়ে আমাদের আলোচনার বিস্তৃতি ঘটবে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর 7 মে 1861 জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, কলকাতা, ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেন। আমরা জানি যে এই উপমহাদেশ সে সময়ে ব্রিটিশের অধীনে ছিল, যে কারণে ব্রিটিশ ভারত লেখা হয়েছে। 1947-এর পর যখন ব্রিটিশ দেশ থেকে চলে যায় তখন আর ব্রিটিশ লেখা হয় না, তখন থেকে ভারত বা বাংলাদেশ বা পাকিস্তান নামেই পরিচিত হয়ে আসছে। তিনি লন্ডনে ব্যারিস্টারি পড়ার জন্য অবস্থান করেছেন 1.5 বছর, কিন্তু পড়া শুরু করেননি, স্বদেশ প্রত্যাবর্তন করেছেন। তার কাব্যগ্রন্থের সংখ্যা 60টি, নাটক 38টি, উপন্যাস 13টি, প্রবন্ধ সংখ্যা 36টি, ছোট গল্প সংখ্যা 95টি, গানের সংখ্যা 1915, ছবির সংখ্যা 2000। তার পেশা মূলত জমিদারি তদারকি এবং সাহিত্য চর্চা। জমিদারি তদারকি কিছু সময়ের জন্য হলেও সারাটা জীবন তিনি সাহিত্য চর্চা করেছেন, সাহিত্য সাধনা করেছেন। সাহিত্যের যেখানে হাত দিয়েছেন সেখানেই সোনা ফলিয়েছেন। তার মৃত্যু 7 আগস্ট 1941, 80 বছর বয়সে, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, কলকাতা, ব্রিটিশ ভারত। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প, উপন্যাস, কবিতা, নাটক, প্রবন্ধ, এই বিষয়গুলি আমাদের সম্মান প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ এবং স্নাতকোত্তর শ্রেণীতে পাঠ্য রয়েছে, যে কারণে তার ব্যক্তিজীবন আমাদের জানা অত্যন্ত জরুরি। ব্যক্তিজীবনের সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে তার সাহিত্য সাধনা। আমরা প্রবেশ করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন প্রসঙ্গে। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন ব্রাহ্ম ধর্মগুরু দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা ছিলেন শারদা সুন্দরী দেবী। রবীন্দ্রনাথ ছিলেন পিতামাতার চতুর্দশ সন্তান। জোড়াসাঁকোর ঠাকুর পরিবার ছিল ব্রাহ্ম আদিধর্ম মতবাদের প্রবক্তা। রবীন্দ্রনাথের পূর্বপুরুষেরা খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগে বাস করতেন। 1875 সালে মাত্র 14 বছর বয়সে রবীন্দ্রনাথের মাতৃবিয়োগ ঘটে। পিতা দেবেন্দ্রনাথ দেশ ভ্রমণের নেশায় বছরের অধিকাংশ সময় কলকাতার বাইরে অতিবাহিত করতেন। তাই ধনাঢ্য পরিবারের সন্তান হয়েও রবীন্দ্রনাথের ছেলেবেলা কেটেছিল ভৃত্যদের অনুশাসনে। শৈশবে রবীন্দ্রনাথ কলকাতার ওরিয়েন্টাল সেমিনার, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি অ্যান্ড সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে কিছুদিন করে পড়াশোনা করেছিলেন, কিন্তু বিদ্যালয়ের শিক্ষায় অনাগ্রহী হওয়ায় বাড়িতেই গৃহশিক্ষক রেখে তার শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। রবীন্দ্রনাথ ছেলেবেলায় জোড়াসাঁকোর বাড়িতে অথবা বোলপুর ও পানিহাটির বাগানবাড়িতে প্রাকৃতিক পরিবেশের মধ্যে ঘুরে বেড়াতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। 1873 সালে 11 বছর বয়সে
রবীন্দ্রনাথের উপনয়ন অনুষ্ঠিত হয়েছিল। এরপর তিনি কয়েক মাসের জন্য পিতার সঙ্গে দেশ ভ্রমণে বের হন। প্রথমে তারা আসেন শান্তিনিকেতনে, এরপর পাঞ্জাবের অমৃতসরে কিছুকাল কাটিয়ে শিখদের উপাসনা পদ্ধতি পরিদর্শন করেন। শেষে পুত্রকে নিয়ে দেবেন্দ্রনাথ যান পাঞ্জাবেরই অধুনা ভারতের হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত ডালহৌসি শৈল শহরের নিকট বক্রোটায়। এখানকার বক্রোটা বাংলোয় বসে রবীন্দ্রনাথ পিতার কাছ থেকে সংস্কৃত ব্যাকরণ, ইংরেজি, জ্যোতির্বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ও ইতিহাসের নিয়মিত পাঠ নিতে শুরু করেন। অর্থাৎ 5টি বিষয়ে তিনি বাবার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন। এগুলি হলো সংস্কৃত ব্যাকরণ, ইংরেজি, জ্যোতির্বিজ্ঞান, সাধারণ বিজ্ঞান ও ইতিহাস। এছাড়াও তার বাবা তাকে বিভিন্ন ব্যক্তিবর্গের জীবনী, কালিদাস রচিত ধ্রুপদী সংস্কৃত কাব্য ও নাটক এবং উপনিষদ পাঠেও উৎসাহিত করতেন। 1877 সালে ভারতী পত্রিকায় তরুণ রবীন্দ্রনাথের কয়েকটি গুরুত্বপূর্ণ রচনা প্রকাশিত হয়। এগুলি হলো মেঘনাদবধ কাব্যের সমালোচনা, ভানুসিংহ ঠাকুরের পদাবলী এবং ভিখারিণী ও করুণা নামে। এর মধ্যে ভানুসিংহ ঠাকুরের পদাবলী বিশেষভাবে উল্লেখযোগ্য। এই কবিতাগুলি রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলীর অনুকরণে ভানুসিংহ ভণিতায় রচিত। রবীন্দ্রনাথের ভিখারিণী গল্পটি বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প। 1878 সালে প্রকাশিত হয় রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ তথা প্রথম মুদ্রিত গ্রন্থ কবি কাহিনী। এছাড়া এই পর্বে তিনি রচনা করেছিলেন সন্ধ্যা সঙ্গীত কাব্যগ্রন্থটি। রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ এই কাব্যগ্রন্থের অন্তর্গত। রবীন্দ্রনাথের যৌবনকাল 1878 থেকে 1901 সাল পর্যন্ত বিস্তৃত। 1878 সালে ব্যারিস্টারি পড়ার উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ইংল্যান্ড গমন করেন। প্রথমে তিনি ব্রাইটনের একটি পাবলিক স্কুলে ভর্তি হয়েছিলেন। 1879 সালে ইউনিভার্সিটি কলেজ লন্ডনে আইনবিদ্যা বিষয়ে পড়াশোনা শুরু করেন, কিন্তু সাহিত্য চর্চার আকর্ষণে সেই পড়াশোনা তিনি সমাপ্ত করতে পারেননি। ইংল্যান্ডে থাকাকালীন শেক্সপিয়র ও অন্যান্য ইংরেজ সাহিত্যিকের রচনার সঙ্গে রবীন্দ্রনাথের পরিচয় ঘটে। এই সময় তিনি বিশেষ মনোযোগ সহকারে পাঠ করেন রিলিজিও মেদিচি, কোরিওলেনাস এবং অ্যান্টোনিও অ্যান্ড ক্লিওপেট্রা। এই সময় তার ইংল্যান্ডবাসের অভিজ্ঞতার কথা ভারতী পত্রিকায় পত্রাকারে পাঠাতেন রবীন্দ্রনাথ। উক্ত পত্রিকায় এই লেখাগুলি জ্যেষ্ঠ ভ্রাতা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের সমালোচনা সহ প্রকাশিত হতো ইউরোপ যাত্রী কোনো বঙ্গীয় যুবকের পত্রধারা নামে। 1881 সালে সেই পত্রাবলী ইউরোপ প্রবাসীর পত্র নামে গ্রন্থাকারে মুদ্রিত হয়। এটি ছিল রবীন্দ্রনাথের প্রথম গদ্যগ্রন্থ তথা প্রথম চলিত ভাষায় লেখা গ্রন্থ। অবশেষে 1880 সালে প্রায় 1.5 বছর ইংল্যান্ডে কাটিয়ে কোনো ডিগ্রি না নিয়ে এবং ব্যারিস্টারি পড়া শুরু না করেই তিনি দেশে ফিরে আসেন। 1873 সালের 9 ডিসেম্বর ঠাকুরবাড়ির অধস্তন কর্মচারী বেণীমাধব রায় চৌধুরীর কন্যা ভবতারিণীর সঙ্গে রবীন্দ্রনাথের বিবাহ সম্পন্ন হয়। বিবাহিত জীবনে ভবতারিণীর নামকরণ হয়েছিল মৃণালিনী দেবী। রবীন্দ্রনাথ ও মৃণালিনীর সন্তান ছিলেন 5 জন। তারা হলেন মাধুরীলতা, রথীন্দ্রনাথ, রেণুকা, মীরা এবং সমীন্দ্রনাথ। এদের মধ্যে অতি অল্প বয়সেই রেণুকা ও সমীন্দ্রনাথের মৃত্যু ঘটে। বাংলাদেশের রবীন্দ্রনাথ এই বিষয়টি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই বিশ্বকবি কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করলেও সেই আমলেই তিনি বাংলাদেশে এসেছিলেন এবং বেশ সময় অবস্থান করেছিলেন। 1891 সাল থেকে পিতার আদেশে রবীন্দ্রনাথ কুষ্টিয়ার শিলাইদহ, সিরাজগঞ্জের শাজাদপুর, নওগাঁর পতিশর এবং উড়িষ্যার জমিদারগুলি তদারকি শুরু করেন। এই 3টি কুঠিবাড়িতে তিনি দীর্ঘ সময় অতিবাহিত করেন। জমিদার রবীন্দ্রনাথ পদ্মা নামে একটি বিলাসবহুল পারিবারিক বজরায় চড়ে প্রজাবর্গের কাছে খাজনা আদায় ও আশীর্বাদ প্রার্থনা করতে যেতেন। গ্রামবাসীরাও তার সম্মানে ভোজসভার আয়োজন করতেন। 1890 সালে রবীন্দ্রনাথের বিখ্যাত কাব্যগ্রন্থ মানসী প্রকাশিত হয়।
20 থেকে 30 বছর বয়সের মধ্যে তার আরও কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ও গীতি সংকলন প্রকাশিত হয়েছিল। এগুলি হল প্রভাত সঙ্গীত, শৈশব সঙ্গীত, রবিচ্ছায়া, কড়িয় কমল ইত্যাদি। 1891 থেকে 1895 সাল পর্যন্ত নিজের সম্পাদিত সাধনা পত্রিকায় রবীন্দ্রনাথের বেশ কিছু উৎকৃষ্ট রচনা প্রকাশিত হয়। তার সাহিত্য জীবনের এই পর্যায়টি তাই সাধনা পর্যায় নামে পরিচিত। রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ গ্রন্থে প্রথম 84টি গল্পের অর্ধেকই এই পর্যায়ের রচনা। এই ছোট গল্পগুলিতে তিনি বাংলার গ্রামীণ জনজীবনের এক আবেগময় ও শ্লেষাত্মক চিত্র এঁকেছেন। মধ্যজীবন 1901 থেকে 1932। 1901 সালে রবীন্দ্রনাথ সপরিবারে শিলাইদহ ছেড়ে চলে আসেন বীরভূম জেলার বোলপুর শহরের উপকণ্ঠে শান্তিনিকেতনে। এখানে দেবেন্দ্রনাথ ঠাকুর 1888 সালে একটি আশ্রম এবং 1891 সালে একটি ব্রহ্ম মন্দির প্রতিষ্ঠা করেন। আশ্রমের আম্রকুঞ্জ উদ্যানে একটি গ্রন্থাগার নিয়ে রবীন্দ্রনাথ চালু করেন ব্রহ্ম বিদ্যালয় বা ব্রহ্মচর্যাশ্রম নামে একটি পরীক্ষামূলক স্কুল। 1902 সালের 23 সেপ্টেম্বর মাত্র 30 বছর বয়সে কবিপত্নী মৃণালিনী দেবী মারা যান। এরপর 1903 সালের 19 সেপ্টেম্বর কন্যা রেণুকা, 1905 সালের 19 জানুয়ারি পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, 1907 সালের 23 নভেম্বর কনিষ্ঠ পুত্র সোমেন্দ্রনাথের মৃত্যু হয়। আমরা দেখি যে 1902 সালের 23 সেপ্টেম্বর থেকে 1907 সালের 23 নভেম্বর মাত্র এই কয়েক বছরে 5 বছরে তিনি 4 জন আপনজনকে হারান বা 4 জন আপনজন দুনিয়া থেকে পরপারে পাড়ি জমান। এই যে শোক এবং বেদনা তার জীবনে, তার কাব্য সাহিত্যে, তার সাহিত্য সাধনায় বিভিন্নভাবে পরিস্ফুটিত হয়েছে। এসবের মধ্যেই 1905 সালে রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েন। 1906 সালে তিনি তার জ্যেষ্ঠ পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠান আধুনিক কৃষি ও গোপালন বিদ্যা শেখার জন্য। 1907 সালে কনিষ্ঠ জামাতা নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়কেও কৃষিবিজ্ঞান শেখার জন্য রবীন্দ্রনাথ মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠিয়েছিলেন। এই সময় শান্তিনিকেতনের ব্রহ্মবিদ্যালয়ে অর্থ সংকট তীব্র হয়ে ওঠে। পাশাপাশি পুত্র ও জামাতার বিদেশ পড়াশোনার ব্যয়ভারও রবীন্দ্রনাথকে বহন করতে হয়। এমতো অবস্থায় রবীন্দ্রনাথ স্ত্রীর গয়না ও পুরীর বসতবাড়িটি বিক্রি করে দিতে বাধ্য হন। ইতোমধ্যেই অবশ্য বাংলা ও বঙ্গে রবীন্দ্রনাথের কবিখ্যাতি ছড়িয়ে পড়েছিল। 1901 সালে নৈবেদ্য এবং 1906 সালে খেয়া কাব্যগ্রন্থের পর 1910 সালে তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীতাঞ্জলি প্রকাশিত হয়। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য সুইডিশ একাডেমি রবীন্দ্রনাথকে সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করেন। 1915 সালে ব্রিটিশ সরকার তাকে স্যার উপাধিতে ভূষিত করেন। 1921 সালে শান্তিনিকেতনের অদূরে সুরুল গ্রামে মার্কিন কৃষি অর্থনীতিবিদ লেনার্ড নাইট অ্যালম হার্স্ট রবীন্দ্রনাথ ঠাকুর এবং শান্তিনিকেতনের আরও কয়েকজন শিক্ষক ও ছাত্রের সহায়তায় রবীন্দ্রনাথ পল্লী সংগঠন কেন্দ্র নামে একটি সংস্থা প্রতিষ্ঠিত করেন। এই সংস্থার উদ্দেশ্য ছিল কৃষির উন্নতি সাধন, ম্যালেরিয়া ইত্যাদি রোগ নিবারণ, সমবায় প্রথায় ধর্মগুলো স্থাপন, চিকিৎসার সুব্যবস্থা এবং সাধারণ গ্রামবাসীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা। 1923 সালে রবীন্দ্রনাথ এই সংস্থার নাম পরিবর্তন করে রাখেন শ্রীনিকেতন। শ্রীনিকেতন ছিল মহাত্মা গান্ধীর প্রতীক ও প্রতিবাদ সর্বস্ব স্বরাজ আন্দোলনের একটি বিকল্প ব্যবস্থা। উল্লেখ্য, রবীন্দ্রনাথ গান্ধীর আন্দোলনের পন্থা বিরোধী ছিলেন। পরবর্তীকালে দেশ ও বিদেশের একাধিক বিশেষজ্ঞ, দাতা ও অন্যান্য পদাধিকারী শ্রীনিকেতনের জন্য আর্থিক অন্যান্য সাহায্য পাঠিয়েছিলেন।
তিরিশের দশকের প্রথম ভাগে একাধিক বক্তৃতা, গান ও কবিতায় রবীন্দ্রনাথ ভারতীয় সমাজের বর্ণাশ্রম প্রথা ও অস্পৃশ্যতার তীব্র সমালোচনা করেন। শেষ জীবন 1932 থেকে 1941। জীবনের শেষ দশকে অর্থাৎ 1932 থেকে 1941 যে সময়কাল, এই সময় রবীন্দ্রনাথের মোট 50টি গ্রন্থ প্রকাশিত হয়। তার এই সময়কার কাব্যগ্রন্থগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য পুনশ্চ, শেষ সপ্তক, শ্যামলী ও পত্রপুট নামক গদ্য কবিতার সংকলন। জীবনের এই পর্বে সাহিত্যের নানা শাখায় পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন রবীন্দ্রনাথ। তার এই পরীক্ষা নিরীক্ষার ফসল হলো তার একাধিক গদ্য গীতিকা ও নৃত্যনাট্য, যেমন চিত্রাঙ্গদা, শ্যামা ও চণ্ডালিকা। এছাড়া রবীন্দ্রনাথ তার শেষ 3টি উপন্যাস অর্থাৎ 2 বোন, মালঞ্চ, 4 অধ্যায়, এই 3টি উপন্যাসও এই পর্বে রচনা করেছিলেন। তার অধিকাংশ ছবি জীবনের এই পর্বেই আঁকা। এর সঙ্গে সঙ্গে জীবনের শেষ বছরগুলিতে বিজ্ঞান বিষয়ে আগ্রহী হয়ে উঠেছিলেন। 1937 সালে প্রকাশিত হয় তার বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ সংকলন বিশ্ব পরিচয়। এই গ্রন্থে তিনি জ্যোতির্বিজ্ঞানের আধুনিকতম সিদ্ধান্তগুলি সরল বাংলা গদ্যে লিপিবদ্ধ করেন। পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে তার অর্জিত জ্ঞানের প্রভাব পরিলক্ষিত হয় তার কাব্যে। সে 3 সঙ্গী ও গল্পস্বল্প গল্প সংকলন 3টিতে তার বিজ্ঞানী চরিত্র কেন্দ্রিক একাধিক গল্প সংকলিত হয়েছে। আমরা জানি যে 1937 সালে বাংলা বানান সংস্কার যে আন্দোলন শুরু হয়, তিনিও ছিলেন তার পুরোধা। কলকাতা বিশ্ববিদ্যালয়কে এ ব্যাপারে একটি নীতিমালা প্রণয়নের জন্য তিনি চিঠি লিখেছিলেন, যে কারণে কলকাতা বিশ্ববিদ্যালয় তার পণ্ডিত ব্যক্তিদেরকে নিয়ে এই বানান সংস্কার আন্দোলন এবং বানানের নীতিমালা বিষয়ে সুনির্দিষ্ট কর্মসূচি প্রণয়ন করেন এবং নীতিমালা ঘোষণা করেন। জীবনের এই পর্বে ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কারের বিরুদ্ধে তীব্রতম প্রতিক্রিয়া জানিয়েছিলেন রবীন্দ্রনাথ। 1934 সালে বিহার প্রদেশে ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যুকে গান্ধীজি ঈশ্বরের রোষ বলে অভিহিত করলে রবীন্দ্রনাথ গান্ধীজির এহেন বক্তব্যকে অবৈজ্ঞানিক বলে চিহ্নিত করেন এবং প্রকাশ্যে তার সমালোচনা করেন। কলকাতার সাধারণ মানুষের আর্থিক দুরবস্থা ও ব্রিটিশ বাংলা প্রদেশের দ্রুত আর্থসামাজিক অবক্ষয় তাকে বিশেষভাবে বিচলিত করে তুলেছিল। গদ্যছন্দে রচিত একটি শতপংক্তির কবিতায় তিনি এই ঘটনা চিত্রায়িত করেন। জীবনের শেষ 4 বছর ছিল তার ধারাবাহিক শারীরিক অসুস্থতার সময়। এই সময়ের মধ্যে 2 বার অত্যন্ত অসুস্থ অবস্থায় তাকে শয্যাশায়ী থাকতে হয়েছিল। 1937 সালে একবার অচৈতন্য হয়ে কবির আশঙ্কাজনক অবস্থা হয়েছিল। সেবার সেরে উঠলে 1940 সালে অসুস্থ হওয়ার পর তিনি আর সেরে উঠতে পারেননি। এই সময় পর্বে রচিত রবীন্দ্রনাথের কবিতাগুলি ছিল মৃত্যু চেতনাকে কেন্দ্র করে সৃজিত কিছু অবিস্মরণীয় পংক্তিমালা। মৃত্যুর 7 দিন পূর্ব পর্যন্ত রবীন্দ্রনাথ সৃষ্টিশীল ছিলেন। দীর্ঘ রোগভোগের পর 1941 সালে জোড়াসাঁকোর বাসভবনেই কবি রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং সেখানেই তাকে সমাধিস্থ করা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা কবি রবীন্দ্রনাথের ব্যক্তি জীবন সম্পর্কে মোটামুটি একটি ধারণা তোমাদের সামনে উপস্থাপন করেছি। রবীন্দ্রনাথের সাহিত্য বোঝার জন্য, তার কবিতাকে অনুধাবন করার জন্য আমাদেরকে তার জীবনের কাছে যেতে হবে, জীবন থেকে বিভিন্ন তথ্য এবং উপাত্ত সংগ্রহ করতে হবে। আমরা দেখি তিনি তার এই দীর্ঘ জীবনে অনেক সাহিত্য চর্চা করেছেন। আমরা আগেই বলেছি সাহিত্যের প্রায় সব শাখাতেই তার সুচারু পদচারণা ছিল এবং সেক্ষেত্রে তিনি কাব্যগ্রন্থ যা লিখেছেন তার সংখ্যা আমরা আগেই বলেছি 60টি। এখানে একটি সংক্ষিপ্ত তালিকা দেওয়া আছে, যে তালিকায় প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী, দ্বিতীয় কাব্যগ্রন্থ বনফুল, তৃতীয় কাব্যগ্রন্থ ভগ্ন হৃদয়, চতুর্থ কাব্যগ্রন্থ সন্ধ্যা সঙ্গীত, পঞ্চম কাব্যগ্রন্থ প্রভাত সঙ্গীত, এভাবে নাম দেওয়া আছে। আমরা দেখব যে দ্বাদশতম কাব্যগ্রন্থের নাম হচ্ছে সোনার তরী, যেটি 1894 সালে প্রকাশিত হয় এবং এটি আমাদের পাঠ্য। এ কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সোনার তরী লিখলেই
বন্ধনীর মাঝে আমরা লিখব 1894। পাশাপাশি আমরা দেখব যে কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথের সুনাম, সুখ্যাতি এবং বিশ্বকবি হিসেবে তিনি পরিচিতি পেয়েছেন, তার পরিচয় ব্যাপ্তি লাভ করেছে, তাহলে গীতাঞ্জলি, যেটা 25তম কাব্যগ্রন্থ। এটি প্রকাশিত হয় 1910 সালে। এরপর তার একজন ইংরেজ বন্ধু এটিকে ইংরেজিতে অনুদিত করেন এবং এই অনুদিত ইংরেজি কাব্যগ্রন্থের জন্যই কিন্তু 1913 সালে তিনি নোবেল পুরস্কার অর্জন করেছিলেন। দ্বিতীয় পেজে তোমরা দেখতে পাচ্ছ যে 26 থেকে 45টি কাব্যগ্রন্থের নাম আছে। তৃতীয় পেজে তোমরা দেখতে পাচ্ছ 46 থেকে 60 পর্যন্ত কাব্যগ্রন্থগুলির নাম আছে। এক্ষেত্রে একটি বিষয় উল্লেখযোগ্য যে তিনি তার জীবদ্দশায় লিখেছিলেন সবগুলোই, কিন্তু সব প্রকাশিত হতে পারেনি। একেবারে তার শেষ পর্যায়ে তার মৃত্যুর আগ মুহূর্তে প্রকাশিত হয়েছিল জন্মদিনে, যেটি 1941 সালে প্রকাশিত হয় এবং তিনি মৃত্যুবরণ করার পর আরও 5টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, যেমন ছড়া, শেষ লেখা, স্ফুলিঙ্গ, বৈকালী, চিত্রবিচিত্র। এগুলি তার মৃত্যুর পর বিভিন্ন সময় তার ভক্ত মহল প্রকাশ করেছেন। সোনার তরী কাব্যগ্রন্থের আলোচনা। প্রিয় শিক্ষার্থী, আমাদের নির্ধারিত পাঠ্য হচ্ছে সোনার তরী কাব্যগ্রন্থ। এই কাব্যের কবিতার সংখ্যা হলো 42। কবিতার নামগুলি আমি এই পৃষ্ঠায় তোমাদের জন্য স্ক্রিনে দিয়েছি, তোমরা যাতে সহজেই দেখতে পারো এবং এর পর্যায়ক্রম শ্রেণীবিন্যাসটা লক্ষ্য করতে পারো। অনেক বইতেই সূচিপত্র দেওয়া নাই। সূচিপত্র দেওয়া থাকলে শিক্ষার্থীদের বুঝতে সুবিধা হয়, কিন্তু আমার হাতে যেটি আছে সেটাও নাই। আরও অনেক বই আছে যেখানে দেখেছি যে কোনো সূচিপত্র ছাড়াই এগুলো উপস্থাপিত হয়েছে। এই কাব্যগ্রন্থের প্রথম কবিতা সোনার তরী এবং শেষের কবিতা নিরুদ্দেশ যাত্রা। মধ্যবর্তী আরও 40টি কবিতা রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমাদের নির্ধারিত পাঠ্য হচ্ছে সোনার তরী। আমরা সোনার তরী কাব্যের প্রথম কবিতা গ্রন্থ, প্রথম কবিতা সোনার তরী একটু পাঠ করব, একটু বিশ্লেষণ করব এবং অগ্রসর হব সামনের দিকে। আবৃত্তি করছি সোনার তরী কবিতা। গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপরে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায়, ঢেউ গিলুই নিরুপায় ভাঙে দু ধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। অগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে। খেয়ে যেথা যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে জাহালয়ে ছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। চমৎকার এই কবিতাটি। এই কবিতাটি কবি রচনা করেছেন আজ থেকে 100 বছর আগে এবং এই 100 বছর ব্যাপী এই কবিতার ব্যাখ্যা বিশ্লেষণে নানা মুনি নানা মত পোষণ করেছেন এবং ব্যাখ্যা করেছেন। আমরা দেখব সোনার তরী কাব্যগ্রন্থের এই যে কবিতা সোনার তরী, এই সোনার তরী কবিতার মধ্য দিয়ে কবি
একটি গুরুত্বপূর্ণ বিষয় এর অবতারণা করেছেন। তার আগে তিনি চমৎকার কিছু চিত্রকল্প আমাদেরকে উপস্থাপন করেছেন, অর্থাৎ যে চিত্রগুলো কল্পনা করা যায়, মনের আঙ্গিনায় ভেসে ওঠে। এই যে প্রথমেই আসছে যে গগনে গরজে মেঘ ঘন বর্ষা, অর্থাৎ আকাশে গরজে মেঘ, মেঘ গর্জন করছে এবং ঘন বর্ষা, ঘন বৃষ্টি শুরু হয়েছে। কূলে, নদীর কূলে একা বসে আছেন তিনি, কোনো ভরসা নেই তিনি নদী পার হবেন বা নদীর ওপারে যাবেন, কারণ কোনো যানবাহন, কোনো নৌকাযান, লঞ্চ, স্টিমার এগুলো কিছুই তার সামনে নেই। রাশি রাশি ভাড়া ভাড়া, মানে অনেক সংখ্যা, পরিমাণ কি ধান কাটা তার সমাপ্ত হয়েছে, অনেক ধান। ভরা নদী ক্ষুরধারা, যে নদীটি সামনে আছে এর স্রোতটি অত্যন্ত প্রবল এবং খর পরশা, সেটি যেন অত্যন্ত ধারালো। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। কবি বা এই কৃষক ধান কাটছিলেন, এমনই সময় দেখা গেল যে বৃষ্টি এলো এবং এই কৃষক বা এই কবি তিনি বৃষ্টিতে সিক্ত হচ্ছেন বা ভিজে যাচ্ছেন। এরপর তিনি বলেছেন যে ছোট একটি ক্ষেত, আমি একলা বসে আছি, চতুর্দিকে বাঁকা জল খেলা করছে এবং পরপরে দেখি একা তরু ছায়া মসিমাখা, অর্থাৎ কবি যেখানে বসে আছেন তার অপর দিকে যে একটি পার আছে, অপর দিকে যে একটি কূল আছে, সেখানে একটি গ্রাম আছে। সেই গ্রামটি মেঘে বা গাছের যে সবুজ পাতা, এই সবুজ পাতায় সেদিকে অন্ধকার হয়ে আছে এই প্রভাত বেলাতেই, আর ছোট ক্ষেতে তিনি একা বসে আছেন। ঠিক তেমনই মুহূর্তে গান গেয়ে তরিবে কে যেন আসছে বা কারা আসছে। তিনি দেখলেন যে একজন মেয়ে তার দিকে এগিয়ে আসছেন। তিনি তাকে আহ্বান করলেন যে তুমি এদিকে আসো, আমার সোনার ধান তুলে নিয়ে যাও। মাঝি কূলে নৌকা ভিড়ালেন এবং নৌকা ভিড়িয়ে তার যে সোনার ধান সেটি তিনি তুলে নিলেন এবং কবিতাকে সহযোগিতা করলেন। থরে বিথরে অত্যন্ত সজ্জিত আকারে তার নৌকা সেটা সাজানো হলো। কিন্তু কবি যখন বললেন যে এবার করুণা করে আমাকে নাও, তিনি বললেন ঠাই নাই ছোট সে ধরি। অর্থাৎ এই যে তরিটা ছোট এবং কবির উঠার কোনো ঠাই নাই, জায়গা নাই, অবস্থান নাই। এই জন্য কবিকে অপেক্ষা করতে হয় কূলেই, আর সোনার ধান নিয়ে নে বা মাঝি চলে যায়। এই যে এটাই চিরন্তন ট্র্যাজেডি, যে মানুষ পৃথিবীতে বসবাস করতে করতে তিনি যা সৃষ্টি করেন, যে সম্পদ অর্জন করেন, সেটা কিন্তু তার সঙ্গে যায় না। তাকে একসময় পরপরে পাড়ি জমাতে হয় এবং এই সম্পদ, এই সৃষ্টিরাজি তিনি পৃথিবীতে রেখেই বিদায় নেন। আর যদি সেগুলো সৃষ্টিশীল হয়, চিরন্তন আবেদনময়ী হয়, তাহলে কালের অক্ষরে মহাকাল পর্যন্ত ব্যাপ্তি লাভ করে। আর যদি সেটি কোনো সৃষ্টিশীল জিনিস না হয়, তাহলে বুদবুদের মতো নিঃশেষ হয়ে যায়। অর্থাৎ এই কবিতায় আমরা দুটি বিষয় লক্ষ্য করি, একটা সাধারণ অর্থ আর একটা প্রতীকী অর্থ। সাধারণ অর্থে আমরা দেখতে পাচ্ছি কতগুলো চিত্রকল্প আছে, কতগুলো দৃশ্য আছে, যে দৃশ্যে নৌকা, মাঝি এবং অন্যান্য যে বিষয়গুলি আছে, ধান আছে, এরা নদী আছে, ক্ষুরধারা স্রোত আছে, এরা প্রবাহিত হচ্ছে। এবং এই যে একটা সাধারণ দৃশ্য, এই দৃশ্যের মাঝে কবি বলেছেন কি, যে আমি যে কবি বা আমি যে সৃষ্টিশীল সত্তা, আমি শিল্পী, আমি যদি ওই নৌকায় চড়ি তাহলে নৌকা আমাকে নেয় না, কারণ তার আর জায়গা নেই। অর্থাৎ মহাকাল কবিকে গ্রহণ করে না। মহাকাল কবিকে তার এই যে নশ্বর দেহকে রেখে যায়, কিন্তু তার সৃষ্টিশীল যে বিষয়, তার যে আর্ট, তার যে শিল্প, এটাকে গ্রহণ করে। এটাই কবি উল্লেখ করেছেন। আমরা দেখব যে সোনার তরী কাব্যগ্রন্থের যে কবিতাগুলি, এই কবিতাগুলিকে 8টি ভাগে বিন্যস্ত করা যায় বিষয় অনুযায়ী। ক, প্রকৃতি ও মানবের অন্তর্নিহিত সৌন্দর্য বিষয়ক কবিতা। এই ভাগে আছে সোনার তরী, আকাশের চাঁদ, পরশ পাথর, দেউল, দুই পাখি প্রভৃতি। খ, সংসারপ্রীতি ও মর্তপ্রীতিমূলক কবিতা, মায়াবাদ, লজ্জা, গতি, মুক্তি, অক্ষমা, দারিদ্র্য, আত্মসমর্পণ, বৈষ্ণব কবিতা ইত্যাদি। গ, বিশ্বের সাথে একাত্মবোধ, বিশ্ব সৌন্দর্য ও
রহস্যের সুতীব্র অনুভূতি বিষয়ক কবিতা। এই পর্বে আছে সমুদ্রের প্রতি, বসুন্ধরা, বিশ্বনৃত্য, মানস সুন্দরী, নিরুদ্দেশ যাত্রা। ঘ মানুষের প্রেম ও স্নেহ বিষয়ক কবিতা। ভরা ভাদরে, প্রত্যাখ্যান, লজ্জা, যেতে নাহি দিব, ব্যর্থ যৌবন, হৃদয় যমুনা, দুর্বোধ্য প্রভৃতি কবিতা। ও মৃত্যু বিষয়ক কবিতা, প্রতীক্ষা এবং ঝুলন। চ রূপকথা বিষয়ক কবিতা, বিম্ববতী, রাজার ছেলে ও রাজার মেয়ে, নিদ্রিতা, সুপ্তথিতা প্রভৃতি। ছ হিন্দু ধর্মের বৈজ্ঞানিক ব্যাখ্যা, হিং টিং ছট, বরিয়োজা। প্রকৃতি বিষয়ক কবিতা, সোনার তরী, শৈশব সন্ধ্যা, নিদ্রিতা, সুপ্তথিতা, তোমরাও আমরা, বসুন্ধরা, সমুদ্রের প্রতি প্রভৃতি। অর্থাৎ এই 8টি ভাগে সোনার তরী কাব্যগ্রন্থের 42টি কবিতাকে বিন্যস্ত করে সহজেই আলোচনা করা সম্ভব। তোমরা যে কোনো বিষয় যদি এখান থেকে হৃদয়ঙ্গম করতে চাও, আত্মস্থ করতে চাও, তাহলে তোমাদেরকে কিন্তু আগে এই কবিতাগুলি পাঠ করতে হবে। তারপরে কবিতা পাঠের পাশাপাশি তোমরা কবিতার অর্থ, মর্মার্থ, রূপকার্থ এগুলি উদ্ধারে সক্ষম হবে। প্রিয় শিক্ষার্থী, সোনার তরী কাব্যে কবির কবি প্রতিভা পরিণতি লাভ করেছে। আমরা দেখি এ প্রসঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সবুজপত্র নামক পত্রিকায় 2টি চিঠি তিনি লিখেছিলেন। প্রথম চিঠিটি হলো, মানুষের সম্বন্ধে লিখেছ যে তার মধ্যে একটা ডেসপায়ার এবং রিসাইনেশনের ভাব প্রবল। সেই কথাটা আমি ভাবছিলাম। কড়িয় কোমলের সমালোচনায় আশু যখন বলেছিলেন জীবনের প্রতি দৃঢ় আসক্তি আমার কবিত্বের মূল মন্ত্র, তখন একবার মনে হয়েছিল হতেও পারে। এখন একবার মনে হয় আমার মধ্যে 2টো বিপরীত শক্তির দ্বন্দ্ব চলছে। একটা আমাকে সর্বদা বিশ্রাম এবং পরিসমাপ্তির দিকে আহ্বান করছে, আর একটা আমাকে সর্বদা বিশ্রাম করতে দিচ্ছে না। আমার ভারতবর্ষীয় শান্ত প্রকৃতিকে ইউরোপীর চাঞ্চল্য সর্বদা আঘাত করছে। সেই জন্য একদিকে বেদনা আর একদিকে বৈরাগ্য, একদিকে কবিতা আর একদিকে ফিলোসফি, একদিকে দেশের প্রতি ভালোবাসা আর একদিকে দেশ হিতৈষিতার প্রতি উপহাস, একদিকে কর্মের প্রতি আসক্তি আর একদিকে চিন্তার প্রতি আকর্ষণ। এই জন্য সবশুদ্ধ জড়িয়ে একটা নিষ্ফলতা এবং ঔদাস্য। অর্থাৎ এই উদ্ধৃতির মধ্য দিয়ে রবীন্দ্রনাথ তার মনের যে 2টা দিকের দ্বন্দ্ব, 2টা বিষয়ের দ্বন্দ্ব, সেটি স্পষ্ট করেছেন। এই পত্রটি প্রকাশিত হয় 1898 সালের 29 জানুয়ারি সবুজপত্র পত্রিকায়। পরবর্তীকালে তিনি আরেকটি পত্র এ সম্পর্কে লিখেন, যার কিছু অংশ আমরা এখানে দিয়েছি। আমি উল্লেখ করছি যে কবি বলেছেন, আমি সত্য বুঝতে পারিনি আমার মনে সুখ দুঃখ, বিরহ মিলন পূর্ণ ভালোবাসা প্রবল, না সৌন্দর্যের নিরুদ্দেশ আকাঙ্ক্ষা প্রবল। আমার বোধ হয় সৌন্দর্যের আকাঙ্ক্ষা আধ্যাত্মিক জাতীয় উদাসীন গৃহত্যাগী নিরাকারের অভিমুখী। অর্থাৎ এই যে বিষয়টি, এই বিষয়টি কবির চিত্তে প্রবলভাবে রেখাপাত করেছে। তিনি আরও বলেছেন, ভালোবাসাটা লৌকিক জাতীয় সাকারে জড়িত। একটা হচ্ছে শেলির স্কাইলার্ক, আর একটা হচ্ছে অর্থের স্কাইলার্ক। একজন অনন্ত সুধা প্রার্থনা করছে, আর একজন অনন্ত সুধা দান করছে। সুতরাং স্বভাবতই একজন সম্পূর্ণতার আর একজন অসম্পূর্ণতার অভিমুখী। যে ভালোবাসে সে অতীব দুঃখপীড়িত অসম্পূর্ণ মানুষকে ভালোবাসে। সুতরাং তার অগাধ ক্ষমা, সহিষ্ণুতা প্রেমের আবশ্যক। আর যে সৌন্দর্য ব্যাকুল সে পরিপূর্ণতার প্রয়াসী, তার অনন্ত তৃষা। মানুষের মধ্যে 2 অংশই আছে, অপূর্ণ এবং পূর্ণ, যে যেটা অধিক করে অনুভব করে। সবুজপত্র 1324, 4th সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, 1930-এর দশকে একাধিক পরীক্ষামূলক রচনায় তিনি বাংলা সাহিত্যে সদ্য আগত আধুনিকতা ও বাস্তবতাকে স্বাগত জানিয়েছিলেন। আমরা জানি যে 30-এর পঞ্চপাণ্ডব নামে খ্যাত যে কবিগণ, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তী, সুধীন্দ্রনাথ দত্ত, এরা যে সাহিত্য চর্চা করেছিলেন, সেই সাহিত্য চর্চায় বৈশ্বিক
বিশ্ব সাহিত্যের যে বিভিন্ন দিক, সেই দিকগুলি প্রতিফলিত হয়েছিল। কবি এই 30-এর দশকের পঞ্চপাণ্ডবের কাব্যচর্চা, কাব্য ভাবনাকে স্বাগত জানিয়েছিলেন এবং তার পরবর্তী জীবনে রচিত কবিতা আফ্রিকা, ক্যামেলিয়া এরকম দুটো পরিচিত কবিতা। প্রথম দিকে কবি সাধু ভাষায় কবিতা রচনা করলেও পরবর্তীকালে কবিতার ভাষা হিসেবে বেছে নেন মান্যচলিত বাংলাকে। তার অন্যান্য প্রসিদ্ধ কাব্যগ্রন্থগুলি হল মানসী, সোনার তরী, বলাকা, পূরবী ইত্যাদি। সোনার তরী কবিতায় তিনি যে জীবন দর্শন উপস্থাপন করেছেন তার কথা বারবার আমাদের আলোচনা উচ্চারিত হচ্ছে এবং যিনিই আলোচনা করবেন তিনি উচ্চারণ করবেন, কারণ এই যে 100 বছর আগে তিনি কবিতাটি রচনা করেছিলেন, 100 বছর ব্যাপী শত শত সমালোচক শত শতভাবে এটি ব্যাখ্যা করেছেন। যিনি পাঠ করেছেন তার কাছে যে ভাবনা এসেছে, আর একজন যিনি পাঠ করেছেন তার ভাবনাটা তার চেয়ে ভিন্ন ধর্মী আকারে উপস্থাপিত হয়েছে। এ কারণে আমরা বলব যে সোনার তরী কাব্যগ্রন্থ তার একটি মাইল ফলক কাব্যগ্রন্থ হিসেবে পরিচিত। আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন এবং যেটি 1913 সালে তিনি অর্জন করেছিলেন। সোনার তরী কাব্যগ্রন্থের প্রকাশকাল 1894 খ্রিস্টাব্দ, বঙ্গাব্দ হচ্ছে 1300। কাব্যগ্রন্থটি কবি দেবেন্দ্রনাথ সেনের প্রতি উৎসর্গ করেছে। এই কাব্যের অনেকগুলি কবিতার সঙ্গে পদ্মাপাড়ের পল্লী প্রকৃতির গভীর যোগ বিদ্যমান। সমগ্র গ্রন্থটি বাংলা কাব্যের অন্যতম শ্রেষ্ঠ রোমান্টিক কাব্য সংকলন। রবীন্দ্রনাথের নিজের ভাষায় আমার বুদ্ধি এবং কল্পনা এবং ইচ্ছাকে উন্মুখ করে তুলেছিল এই সময়কার প্রবর্তনা, বিশ্ব প্রকৃতি এবং মানবলোকের মধ্যে নিত্য সচল অভিজ্ঞতার প্রবর্তনা। এই সময়কার কাব্যের ফসল ভরা হয়েছিল সোনার তরীতে। সোনার তরী নাম কবিতা, যে কবিতায় কবি তার ব্যক্তিজীবন এবং তার কীর্তির ক্ষণস্থায়ী অস্তিত্বের কথা বলেছেন। এই কবিতার শেষের দুটি পংক্তি অবিস্মরণীয়। তিনি বলেছেন, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। এই সোনার তরী পর্বে তিনি যে প্রবেশ করেছিলেন, এই প্রবেশের আগে আমরা দেখি যে তার যে কাব্যের পর্ব বা পর্যায় সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শৈশব সঙ্গীত কবিতাটিতে, শৈশব সন্ধ্যা কবিতাটিতে এই বৃহৎ জীবনের আভাস দিয়েছিলেন এবং সেখানে তিনটি স্তর দেখা যায়। প্রথমে সহসা উঠিল গাহি কোন খান হতে, বন অন্ধকার ঘন কোন গ্রাম পথে, যেতে যেতে গৃহমুখে বালক পথিক। তারপর সন্ধ্যায় গৃহমুখী বালকের কণ্ঠস্বর শুনিয়া মনে পড়ে সেই সন্ধ্যাবেলা শৈশবের। তৃতীয় স্তরে নিজের শৈশবকে বিস্ময় বিস্তৃত করে কবি অনুভব করলেন, দাঁড়াইয়া অন্ধকারে দেখিনি নক্ষত্র লোকে, অসীম সংসারে রয়েছে পৃথিবী ভারী, বালিকা বালক সন্ধ্যা শয্যা মার মুখ দ্বীপের আলোক। এখানে দুটি বিষয় লক্ষণীয়। এক, এই বিশ্বজীবনের অস্তিত্ব কবির নিকটে কল্পনা মাত্র। দুই, নিজের জীবন হইতে বিচ্ছিন্ন করিয়া ইহাকে দেখিবার শক্তি নাই। অর্থাৎ এটি সমালোচকের মন্তব্য। তিনি বলেছেন যে এই ধরনের যে শক্তি সেটা আমাদের গ্রাহ্য করার সুযোগ নাই। এখানে বৃহৎ জীবন কবির নিকটে স্বয়ং নির্ভর ও বাস্তব হয়ে ওঠেনি। কবি নিজেই বলেছেন যে আমার শৈশব সন্ধ্যা কবিতায় বোধ হয় কতকটা এই ভাব প্রকাশ করতে চেয়েছিলাম। কথাটা সংক্ষেপে এই যে মানুষ ক্ষুদ্র এবং ক্ষণস্থায়ী, অথচ ভালো মন্দ এবং সুখ দুঃখ পরিপূর্ণ জীবনের প্রবাহ সেই পুরাতন কলস্বরে চিরদিন চলছে ও চলবে। নগরের প্রান্তে সন্ধ্যার অন্ধকারে সেই চিরন্তন কলধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে। ছিন্নপত্র 269 সংখ্যা। এই ক্ষুদ্র জীবন ও চিরন্তন কলধ্বনি ব্যক্তিগত জীবন ও বিশ্ব জীবন ব্যতীত আর কিছুই নয়। একটির পটভূমিতে আরেকটি, একটিতে দেখে আরেকটিতে মনে পড়ে যায়। একটি প্রত্যক্ষ, অপরটি কেবলমাত্র আভাস। এভাবে
কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার শৈশবের কাব্যের বিভিন্ন পর্বকে উল্লেখ করেছেন এবং যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই যে সোনার তরী কাব্যে এসে একটি পরিণতি পর্যায়ে তার কাব্য প্রকাশিত হয়েছে। এর আগে মানসিক কাব্যগ্রন্থে তিনি বলেছিলেন যে কবির সঙ্গে একজন শিল্পী এসে যোগ দিল। বাস্তবেও আমরা দেখি যে তিনি কড়িও কোমলে যে সুর এবং ছন্দে মগ্ন ছিলেন, মানসী পর্ব থেকে তিনি ভাব, ছন্দ, অলঙ্কার এই বিষয়গুলিকে এমনভাবে উপস্থাপন করেছেন যা নতুন মাত্রা সাহিত্যে এনে দিয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের জন্য কিছু নমুনা প্রশ্ন আছে। প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু তারিখ ও সন লেখো। 2, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহের নাম লেখো। 3, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার অর্জন করেন? 4, গীতাঞ্জলি কাব্যে কতটি গান এবং কবিতা আছে? 5, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থের সংখ্যা কত? সংক্ষিপ্ত প্রশ্ন, সোনার তরী কাব্যের কবিতাগুলিকে বিষয়বস্তু অনুযায়ী বিন্যস্ত করো। সোনার তরী কবিতার রূপকার্থ বিশ্লেষণ করো। সোনার তরী কবিতায় মহাকাল কৃষককে কি বলেছে? শূন্য নদীর তীরে রহিনু পড়ি কথাটি দিয়ে কৃষকের কোন মনোভাব ব্যক্ত করা হয়েছে? 5, বিম্ববতী কবিতায় কোন ভাব প্রকাশ পেয়েছে? অ্যাসাইনমেন্ট বা রচনামূলক প্রশ্ন তোমাদের জন্য। 1, রবীন্দ্রনাথের জীবন ও কাব্য সাধনা বিষয়ে একটি নিবন্ধ লেখো। 2, সোনার তরী কাব্যের বিষয়বস্তু লিপিবদ্ধ করো। প্রিয় শিক্ষার্থী, আমরা যে সোনার তরী কাব্যগ্রন্থের একটি সংক্ষিপ্ত আলোচনা তোমাদের সামনে উপস্থাপন করেছি, এই আলোচনায় মূল কাব্যগ্রন্থ সোনার তরীতে তোমরা পড়বেই, পাশাপাশি কিছু সহায়ক গ্রন্থ তোমাদেরকে অধ্যয়ন করা দরকার, যার মধ্য দিয়ে কবির মনোভাব, সমালোচক কীভাবে বুঝিয়েছেন সেটা বুঝতে পারবে। আমি কিছু সমালোচনা গ্রন্থের নাম উল্লেখ করছি। 1, আনিসুজ্জামান সম্পাদিত রবীন্দ্রনাথ। 2, আবু সঈদ আইয়ুব আধুনিকতা ও রবীন্দ্রনাথ। 3, ক্ষুদিরাম দাস রবীন্দ্র প্রতিভার পরিচয়। 4, চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় রবিরশ্মি প্রথম ও দ্বিতীয় খণ্ড। 5, প্রমথনাথ বিশি রবীন্দ্র কাব্য প্রবাহ। 6, প্রভাত কুমার মুখোপাধ্যায় রবীন্দ্র জীবন কথা। 7, সৈয়দ আলী আহসান রবীন্দ্রনাথ কাব্যবিচারের ভূমিকা। 8, উইকিপিডিয়া। প্রিয় শিক্ষার্থী, আমাদের ক্লাস, আমাদের লেকচার এখানেই শেষ করতে যাচ্ছি। তোমরা আজকের লেকচারের বিষয়বস্তু নিশ্চয়ই হৃদয়ঙ্গম করবে, অধ্যয়ন অনুশীলনে মগ্ন হবে। বর্তমানের এই বৈশ্বিক মহামারী করোনাকালে তোমরা নিজেদেরকে যথাসম্ভব নিরাপদে রাখার চেষ্টা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ যারা এই ক্লাস দেখে বা শুনে উপকৃত হবে, তাদের সকলের জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।